প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজনের সঙ্গে বাসায় একসাথে আসো এবং ভালো আছো। এই কায়ামানুবাক্য ব্যয় করে আজকে শুরু করছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্ভিদ বিজ্ঞানের কোষ ও কোষের গঠন এবং আজকে পড়াবো আমি নিউক্লিক অ্যাসিড ও ডিএনএ সংক্রান্ত তথ্যাদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে তোমাদের বলি। একটা কথা, তোমাদের বইটা তোমরা পড়বা, দেখবা এখানে বেশ কিছু তথ্য রয়েছে কোন বিজ্ঞানী কখন কি আবিষ্কার করেছিল। আমি একটু সংক্ষিপ্তভাবে পড়াবো। যে এই সকল বিজ্ঞানীদের নাম তোমার কিন্তু সাধারণত আমাদের পরীক্ষায় আসবে না, যেখানে সিকিউ এমসিকিউ থাকবে। তবে হ্যাঁ, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা উচ্চশিক্ষার জন্য, তখন কিন্তু এইটা প্রতি অক্ষর অক্ষর পড়তে হবে। যেমন 1869 সালে সুইজারল্যান্ডের চিকিৎসক এবং রসায়নবিদ মিশার ক্ষতস্থানের পুজের শ্বেতকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন, পৃথক করেন। এই জিনিসগুলো কিন্তু সেই সময় তোমার বেশি পড়তে হবে, তবে এখন না, কারণ বিজ্ঞানীদের নাম দিয়ে কখনো সিকিউতে প্রশ্ন আসবে না। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে পড়তে চাই। একটা কথা, মানুষের দেহে তথা প্রাণীর দেহে ডিএনএ এবং আরএনএ থাকে। এই ডিএনএ এবং আরএনএর সহজ ভাষায় একটা মনে রাখতে হবে, ডিএনএ থাকে কোষের নিউক্লিয়াসের ভেতরে এবং আরএনএ থাকে কোষের সাইটোপ্লাজমে। তবে হ্যাঁ, 10% টোটাল কোষের 10% আরএনএ থাকে কোষের নিউক্লিয়াসে। ঠিক তার উল্টো ডিএনএ থাকে 10% কোষের সাইটোপ্লাজমে। যাও, নিউক্লিয়াস কি, এইটা নিউক্লিক অ্যাসিড কি, এইটা আমি আজকে পড়াই। এখানে অনেক কথা আছে, তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে পড়লে হবে। যদি তোমাকে বলে সিকিউ এর পয়ে হোয়াট এর কোশ্চেন, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যাহা জীবদের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটুকুই লিখলে হবে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের উপাদান যে তিনটি কথা বললাম সংজ্ঞা, সেই তিনটাই নিউক্লিক অ্যাসিডের উপাদান, সেটাই কথা আছে। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। এই তিনটিও কিন্তু একটা সিকোয়েন্সে বলতে হবে, এভাবেই। কারণ উল্টাপাল্টা বললে যে হবে না তা না, কিন্তু এটা বলার কারণ আছে, পরে বলবো, পড়ার ভেতরে পাবে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা শিখলাম এবং নিউক্লিক অ্যাসিডের উপাদান কি সেটা শিখলাম। এখানে এটুকু তোমরা কিন্তু পড়ে নেবা। তাহলে আমরা তিনটা জিনিস শিখেছি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। এখন পেন্টোজ সুগার কি জিনিস? পেন্টোজ মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। জীবদেহে এগুলো থাকে। 5 কার্বন বিশিষ্ট সুগারকে চিনি বলা হয় বা পেন্টোজ সুগার বলা হয়। নিউক্লিক অ্যাসিডের 2 ধরনের পেন্টোজ সুগার থাকে। এর একটি রাইবোজ সুগার, অন্যটি ডিঅক্সি রাইবোজ সুগার। আমি বুঝাই দেবো রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। আরএনএ আর ডিএনএর কথা তোমরা শুনেছো, যেটা আমি আরও ডিটেলস একটু পরে বলবো। আরএনএতে রাইবোজ সুগার এবং ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। পেন্টোজ সুগারের ফসফরিক অ্যাসিডের সাথে এস্টার গঠন করে। আমি এটুকু আর না বলে এইটাই বলি, দিস ইজ পেন্টোজ সুগার। দেখো, আমি সহজে দেখাই। 5 কার্বন বিশিষ্ট সুগার, C1, C2, C3, C4 and C5। রিং, আঙ্গুলে রিং করি, রিং এর মতো যখন করবো তখন 4 and 1 যোগ হবে অক্সিজেন দ্বারা। দিস ইজ রিং স্ট্রাকচার একটা পেন্টোজ সুগারের। প্রত্যেকটা জায়গায় দেখো C1, C2, C3, C4, C5 প্রত্যেকটা জায়গায় কিন্তু এইচ ও এইচ আছে। মনে রাখতে হবে, একটা জায়গায় এইচ আছে, ও এইচ নাই। এটা আমি বলছি। এই পেন্টোজ সুগার দ্বারাই ডিএনএ গঠিত হয়, আরএনএ গঠিত হয়। এখন মনে রাখবা, C1, C2, C3, C4, C5 এই 5টা কার্বনের ভেতরে একটা জিনিস, ডিএনএ গঠন করতে গেলে 1, 2, 3 এবং 5 কার্বন, 5 নং কার্বন কাজে লাগে।
4 নং কার্বনের ভূমিকা অত না। অর্থাৎ মনে রাখার জন্য বলছি 4 নং কার্বন দ্বারা ডিএনএ গঠিত হয়, সহায়তা করে মাত্র, কিন্তু সরাসরি ডিএনএ গঠনের কোনো রিং স্ট্রাকচারে কাজে লাগে না। যাই হোক, এই পেন্টোজ সুগার আমি শিখালাম। পেন্টোজ সুগারের যখন 2 নং কার্বনের ওইসের ও থাকবে না, অক্সিজেন ডিলিট হয়ে যাবে, দ্যাট মিন্স ডিঅক্সি পেন্টোজ সুগার, যাহা দ্বারা ডিএনএ গঠিত হয়। বাট আরএনএ গঠনের সময় কিন্তু ডিঅক্সি পেন্টোজ, ডিঅক্সি না, অক্সিজেন থাকবে। অর্থাৎ আরএনএ গঠন করতে গেলে লাগবে পেন্টোজ রাইবোজ সুগার তথা পেন্টোজ সুগার, যাতে ডিঅক্সি না। আর ডিএনএ গঠন করতে গেলে রাইবোজ সুগার তথা পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার লাগবে। আরএনএ ডিএনএর পার্থক্য কিন্তু শিখে ফেলছি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, পেন্টোজ সুগার কি জিনিস। এখানে কথাটা লেখা আছে এখানে। তারপরে আসি আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারক, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের উপাদানের দ্বিতীয় অংশ নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেন গঠিত ক্ষারক, এই যে ক্ষারকগুলো তোমরা দেখছো তোমাদের বইয়ে আছে, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত এই ক্ষারক সমূহ। এখন তোমরা দেখছো এখানে 2 রিং বিশিষ্ট ক্ষারক আছে আর 1 রিং বিশিষ্ট ক্ষারক। রিং মানে আংটি, আংটি হাতে আংটি পরি না, সেটা আর কি। তো এই রিং এর পরেই নির্ভর করে এই নাইট্রোজেন গঠিত ক্ষারক যাহারা ডিএনএ এবং আরএনএ গঠন করতে গেলে লাগবে, সেই নাইট্রোজেন গঠিত ক্ষারককে 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে পিউরিন ক্ষারক আর একটা হচ্ছে পাইরিমিডিন ক্ষারক। আমি পিউরিন ক্ষারক আগে দেখিয়ে নেই। পিউরিন ক্ষারক হচ্ছে 2টি, অ্যাডিনিন এবং গুয়ানিন, যারা 2 রিং বিশিষ্ট। এবং এখানে এর গাঠনিক সংকেত হচ্ছে C5, অর্থাৎ কার্বন 5টা, হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 4টা। এরা কিন্তু আপন ভাই, মনে রাখতে হবে, এরা কিন্তু আপন ভাই, আপন মার পেটের ভাই। কিন্তু দুর্ভাগ্য, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই, দা কুমড়া সম্পর্ক। যাও আমরা পরে পাইরিমিডিন ক্ষারক, দেখো 3টা আছে, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। এরাও কিন্তু আপন ভাই 3টা, কিন্তু কেউ কারোর ভেতর সম্পর্ক নাই। আচ্ছা, কারণ ডিএনএ গঠন করতে গেলে অ্যাডিনিনের সাথে গুয়ানিন কখনো জোট বাঁধবে না। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এরাও কেউ কারোর সাথে মুখে দেখা সাক্ষাৎ হবে না। হবে কি, এই ভাইয়ের সঙ্গে এই জনের, অথবা এই ভাইয়ের সঙ্গে এই জনের, এই ভাইয়ের সঙ্গে এই জনের, অথবা এই ভাইয়ের সঙ্গে এই জনের। অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে থাইমিন বা থাইমিনের সঙ্গে অ্যাডিনিন, তেমনই গুয়ানিনের সঙ্গে সাইটোসিন বা সাইটোসিনের সাথে গুয়ানিন। ইউরাসিল ডিএনএর সঙ্গে লাগবে না। আমরা জানি ছাগলের 2টা বার্ড থাকে, কিন্তু বাচ্চা যখন 3টা হয়, 3টাও তো হতে পারে, 1টা হয়, 2টা হয়, 3টা, 4টা সব হয়। 3টা যখন হয় তখন ওই 2টা বার্ডই 2টা বাচ্চা খেয়ে যার গায়ে জোর আছে সে পুষ্ট হয়, আর একটা তাকে ঘুরতে থাকে, সে কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যায়। যখন ওই 2টা ছাগল বাচ্চা ছেড়ে দেয় বাট, তখন 3য়টা খেতে আসে, সেই জন্য তার স্বাস্থ্য খারাপ। এইখানে আমি এই গল্পটা বলার কারণ, ছাগলের বাচ্চার সাথে তুলনা করছি এই যে 3টা পাইরিমিডিন ক্ষারক, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন। এই থাইমিন আর সাইটোসিন সকল সময় দেহের ভেতর ডিএনএ গঠনের সহায়তা করে এবং তারা দেহকে পরিপূর্ণতা রাখায় সাহায্য করে। ইউরাসিল কেবলমাত্র আরএনএ গঠনের সহায়তা করে, আর সেই জন্য ও তো দুর্বল। আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে আরএনএ 10% থাকে, প্রথমে বলেছি, যেটা এমসিকিউতে আসতে পারে, আর ডিএনএ থাকে 90%। তাই ইউরাসিল জিনিসটা এখন থাক, ও নিয়ে আমি কথা বলবো না, যখন আরএনএ পড়াবো তখন বলবো। এখন আমি এই 4টা জিনিস নিয়ে পড়াবো। একটা হচ্ছে অ্যাডিনিন, যার সাথে ঘনিষ্ঠ বন্ধু থাইমিন। অ্যাডিনিন যদি বিকালবেলা বেড়াতে যায়, থাইমিনকে সাথে না নিয়ে যাবে না। তেমনই থাইমিন যদি পরের দিন সকালবেলা নাস্তা করতে যায় হোটেলে, ওই অ্যাডিনিন ছাড়া কোনো মতেই সে ঘর থেকে বের হবে না। তেমনই সম্পর্ক গুয়ানিন এবং সাইটোসিনের। অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাতে চেয়েছি, ডিএনএ গঠন করতে গেলে এই 4টা নাইট্রোজেন গঠিত ক্ষারক প্রয়োজন। তার ভেতরে 2টা পিউরিন ক্ষারক, 2টা পাইরিমিডিন ক্ষারক। পাইরিমিডিন ক্ষারকের কথাও বলে ফেলেছি ইতিমধ্যেই। তারপরে এবার ক্ষারক সময়ের নামকরণ, এটাও আছে ভালো কথা, এটাও আমার পড়ানো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তারপর আসি আমরা
ফসফরিক অ্যাসিড, আমি বলেছিলাম তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে পেন্টোজ সুগার যেটা পরিচয় দিয়েছি, আর একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক সেটা দিয়েছি, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, সেটা এখনই বলবো। ফসফরিক অ্যাসিড তোমরা জানো, ফসফরাসের 5টা যোজনী, ভ্যালেন্সি 5, সহজেই দেখতে পাচ্ছ এখানে আছে 1 2 3 এবং 2 5, অক্সিজেনের সাথে ডাবল বন্ড, OH এর ও, এখানে সবগুলো আছে 5টা ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক H3PO4, এই ফসফরিক অ্যাসিড দ্বারা আমরা ডিএনএ গঠন করে থাকি। এখন বেশ কিছু শব্দ আছে, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, তারপরে আছে এই শব্দগুলো আছে তোমার বইয়ে আছে। এটা একটু পরে বলবো, এখন না বলে একটু পরে যদি আমি বলি তাহলে তোমার এটা বুঝতে বেশি সুবিধা হবে। আর একটু পরে বলি, এই ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড একটু পরে আমি বলি। এখন সরাসরি ডিএনএতে চলে যাই। প্রথমে হচ্ছে ডিএনএ কি জিনিস। আচ্ছা, আমরা কিন্তু এই ডিএনএ টেস্ট, এই যে রানা প্লাজায় মারা গেছে তাই ডিএনএ টেস্ট দেখে আমরা পরিবারের সদস্যের শনাক্ত করেছি, বা ডিএনএ টেস্টের মাধ্যমে দুষ্ট লোকের আমরা শনাক্ত করে থাকি, ইত্যাদি আমরা করে থাকি। এই ডিএনএর গল্পগুলো কিন্তু সেই জন্য বলছি, অর্থাৎ ডিএনএর কাজ বা ডিএনএর ব্যবহার বা জৈব বায়োলজিক্যাল সিগনিফিকেন্স দিয়ে আমরা ডিএনএ সম্বন্ধে আলোকপাত করব। তার আগেই আমরা ডিএনএ কাকে বলে এইটা আমরা একটু পড়ব। তোমাদের এই বই থেকে আমি একটু দেখাই সহজ ভাষায়। সজীব কোষে অবস্থিত স্বপ্রজননক্ষম, পরিব্যক্তিতে সক্ষম মিউটেশন, পরিব্যক্তি মানে মিউটেশন, বিভিন্ন ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ বলে। ডিএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমি আবার বলি, সজীব কোষে অবস্থিত স্বপ্রজননক্ষম, পরিব্যক্তিতে সক্ষম, বিভিন্ন ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ বলে। হাসান স্যারের বই আছে, তোমাদের বই আছে। তাহলে ডিএনএ কাকে বলে আমরা বললাম। তাহলে এখানে একটা কথা আমরা আর একটু বলি, ডিএনএ প্রতিটি কোষেই সমপরিমাণ ডিএনএ থাকে, একটা কথা লেখা আছে। এসবগুলো কিন্তু এমসিকিউ এর কথা। অর্থাৎ আমি একটা মানুষ, আমার কোষ, দেহের যত কোষ আছে প্রত্যেকটা কোষের ডিএনএর পরিমাণ সমান। গরু একটা প্রাণী, তার প্রত্যেকটা কোষের ডিএনএর পরিমাণ সমান, আমার সাথে তার মিল হবে না, কিন্তু এইভাবেই বোঝাতে চেয়েছি। আচ্ছা, প্রকৃত কোষে ক্রোমোজোমের মূল উপাদান হলো ডিএনএ। কতক ভাইরাসের ডিএনএ থাকে, ডিএনএ সূত্রাকার। তারপরে কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। কোষের ডিএনএ পরিমাণ কিলোগ্রাম এ প্রকাশ করা হয়। এগুলো, এই ছোট ছোট কথাগুলো কিন্তু তোমার এমসিকিউ এর জন্য প্রতি লাইন প্রশ্ন করা সম্ভব। ডিএনএ কে আরেকটা কথা বলা হয় জীবনের আণবিক ভিত্তি, জীবনের আণবিক ভিত্তি বলা হয়। তাহলে আমি একটা শব্দ বললাম যে ডিএনএ বংশগতির ধারক ও বাহক, ডিএনএ জীবনের আণবিক ভিত্তি, আর ক্রোমোজোমের মূল উপাদান। এই শব্দগুলো কিন্তু আমাদের পরে কাজে লাগবে। আরেকটা আছে মাস্টার মলিকুল, ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল। এই কথাগুলো আছে বইয়ে কোথাও আছে, পাওয়া যাবে। তারপরে দেখি পরের কথা কি আছে, ডিএনএর ভৌত গঠন। আচ্ছা, আমরা একটু আগে যেটা বললাম, ডিএনএর ভেতরে তিনটা জিনিস থাকে, নাইট্রোজেন গঠিত পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। এটাই তো ডিএনএর ভৌত গঠন। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন বিজ্ঞানী বলেছেন যে রবার্ট ফালজেন 1914 সালে ডিএনএর রং করেছিল, রং করার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, এবং তিনি তারপরে এই যে চারগাপ বিস্তর গবেষণা করে ডিএনএতে দেখতে পেয়েছিলেন এটি এবং জিসি, অ্যাডেনিন থাইমিন আপন ভাই না কিন্তু বন্ধু খুব ঘনিষ্ঠ, গুয়ানিন এবং সাইটোসিন তারাও আপন ভাই না কিন্তু বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ। এই চারটা নাইট্রোজেনাস বেস তারা দেখতে পেয়েছিলেন। তাই এওটি এবং সিওজি কে চার্গাস রুল বলা হয়।
সারগাপস এইটা করেছিল। তা তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে সারগাপস রুলের নিচের কোনটি, তখন সত্য কথা একটা দিল, মিথ্যা কথা 3টা দিল। যেমন দিল ACOGT ক, এটা কিন্তু জ্ঞানমূলক। তারপরে বললো ATOCU অর্থাৎ ইউরাসিল নিয়ে আসছে, ইউরাসিল কিন্তু ডিএনএতেই নেই। এইভাবে 3টা মিথ্যা কথা বললো আর একটা সত্য কথা বললো ATOCG। তাহলে আমি একটা এমসিকিউ বললাম জ্ঞানমূলক, সারগাপস রুল অনুযায়ী ডিএনএর গঠন কি কি জিনিস নিয়ে গঠিত। সুন্দর। এছাড়া আরো কিছু কথা আছে, যেমন ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে। ক্রিস্টাল মানে কি তোমরা বোঝো? আশা করি বুঝবা। ক্রিস্টাল যে তুতে চিনি মিশ্রিত একটা দানা, এত বড় দানা, দিস ইজ ক্রিস্টাল। তো ডিএনএকে ক্রিস্টালোগ্রাফি করে দেখা গেছে যে ডিএনএ দুটো হেলিক্সের ভেতরে, তারপরে এক্সরে প্লেট করে দুটো হেলিক্সের ভেতরে ডিএনএর দূরত্ব 2.0 ন্যানোমিটার অর্থাৎ 20 অ্যাংস্ট্রম। এবং ডিএনএ যে লাইন লাইন থাকে, একটা লাইন আমি পড়াবো একটু পরে, এক লাইন থেকে নিউক্লিওটাইডের 2 পেয়ারের ভেতরে ডিস্টেন্স আছে 3.4 ন্যানোমিটার অথবা 3.4 অ্যাংস্ট্রম। আবার ডিএনএ যখন প্যাসলভাবে থাকে, পেঁচানো থাকে, সেই প্যাসনের এক প্যাসন থেকে আরেক প্যাসনের 10 জোড়া থাকে, 10 গুণিত 3.4 অর্থাৎ 34 ডিগ্রি অ্যাংস্ট্রম থাকে ডিস্টেন্স। পড়াবো একটু পরে। দেখো পরে প্লেটটা দেখি আমরা। অরসন ক্রিকের মডেল খুব সুন্দর একটা জিনিস। অরসন ক্রিকের মডেল অনুযায়ী তোমাদের বই আছে, আমি একটু বই থেকে পড়াই, দেখতে পাবো সহজে। ডিএনএর ভৌত গঠন। আর একটা কথা কিন্তু বলেছি, ডিএনএ কোথায় থাকে সে তো বলেছি। ডিএনএ 90% থাকে কোষের নিউক্লিয়াসে এবং 10% থাকে কোষের সাইটোপ্লাজমে। আরএনএ কিন্তু তার উল্টো, 10% থাকে কোষের নিউক্লিয়াসে এবং 90% থাকে কোষের সাইটোপ্লাজমে, যেখানে প্রোটিন সিনথেসিস করে। আর যার জন্য আজকে কথা বলতে পারছি, শক্তি পাচ্ছি। যাই হোক, তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার বা ডিএনএর ভৌত গঠন সম্বন্ধে পড়ার আগেই আমাকে ওয়াটসন ক্রিক এই দুই ভদ্রলোকের কথা বলতে হবে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স গঠনের মডেল প্রস্তাব করেন, তাই আজ পর্যন্ত সঠিক। এবং তারা 1963 সালে আর একজন বিজ্ঞানী উইলকিংস এর সঙ্গে একসঙ্গে এই জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাই সেটা এখন সেই মডেলটা ওয়াটসন ক্রিক মডেল নামে পরিচিত, ডিএনএ ডাবল হেলিক্স। তা আমি এগুলো তোমার একটু পড়ি, ছবিটা দেখানোর আগেই আমি পড়ে শোনাই। ডিএনএ দ্বিসূত্র, ছবিটা দেখাই, এই যে ডিএনএ দ্বিসূত্র, দেখো এই একটা সূত্রক, এই একটা সূত্রক, এই একটা আর এই একটা, একে যদি এভাবেই ভাগ করি, এপাশে একটা এপাশে একটা, আমি যদি এমনভাবে কল্পনা করি, ধরো একটি ঘরের সিঁড়ি দেওয়া আছে, দোতলায় উঠতেছি সিঁড়ি দিয়ে, সিঁড়ির দুই পাশেই 2 গ্রিল আছে, লোহার গ্রিল, এবং গ্রিলের পরে কাঠ বা কোনো স্টিলের পাইপ দেওয়া আছে। তাহলে সে ধাপ বা স্টেপ দিয়ে বেয়ে বেয়ে আমরা সিঁড়ির দোতলায় উঠতেছি, ওই ধাপের মাঝখান থেকে যদি আমি কেটে দেই, তাহলে এক পাশ হচ্ছে ডিএনএর একটা হেলিক্স অর্থাৎ সিঁড়ি, লোহার রড এবং তার উপরে যে পাইপ, আর এক পাশ ওই সিঁড়ি, লোহার রড এবং পাইপ, দুই পাশে দুটা। সিঁড়িকে বলবো আমরা নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন গঠিত ক্ষারক, লোহার রডকে বলবো আমরা পেন্টোজ সুগার, আর ওর উপরে যে কাঠ যেটা ধরি আমরা উঠি, কাঠ বা পাইপের যে রাউন্ড জিনিসটা থাকে, ওইটাকে বলবো আমরা ফসফরিক অ্যাসিডের ফসফরিক অ্যাসিড। ঠিক তেমনই একটা সিঁড়ির দুই পাশকে আমরা 2টা হেলিক্স বলবো। আর মাঝখান থেকে যে সিঁড়িটা উঠছে, মাঝখান থেকে কেটে দিয়েছি, মনে মনে কেটে দিয়েছি, এইটা যদি আবার সিমেন্ট দিয়ে যোগ করে দেই, দিস ইজ হাইড্রোজেন বন্ড, অর্থাৎ 2টা সিঁড়িকে আমরা হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত করেছি। তেমন যদি ভাবি, এই যে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে ডট 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 রয়েছে, এইটা হাইড্রোজেন বন্ড, এর এপাশে একটা সিঁড়ি, এইটা হচ্ছে সিঁড়ির একটা ধাপ, অর্ধেক ধাপ, আর এই অর্ধেক ধাপ, এইটা হচ্ছে সুগার, পেন্টোজ সুগার, আর এই ফসফরিক অ্যাসিডের ফসফেট। তেমনই এইটা নাইট্রোজেনাস বেস, এইটা পেন্টোজ সুগার, এইটা ফসফেট।
this is one this is one nucleotide pair, one nucleotide pair, একটা নিউক্লিওটাইড আমি আগে ফেলে এসেছি নিউক্লিওটাইড কি নিউক্লিওসাইড কি বলবো। তাহলে আমি এখানে যদি বলি অর্সন ক্রিকের মডেল অনুযায়ী ডিএনএ এই ধাপগুলোর ভেতরে আমি কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আগে বলে নেই, তারপর নিউক্লিওটাইড বলি। ডিএনএ অণু দ্বিসূত্রক, একটা সুতো একটা সুতো একটা সুতো একটা সুতো। আমরা যদি এমন ভাবি তুমি আর আমি ধরো একটা রশি পাক দিচ্ছি, এখন ধরে রশি পাক দিচ্ছি, এমনভাবে পাক দিচ্ছি, পাক দেওয়ার পরে এইবার তোমার ওই মাথাটা আমি নিলাম আর তুমি মাঝখান ধরলে, এইবার যদি এই মাথা ধরে দুজন ধরতে সংসার পাকেই চলে যাবে। একটা হেলিক্সকে দুটো হেলিক্স তৈরি হয়ে গেল, কিন্তু ডিএনএ কিন্তু দুটো হেলিক্স, একটা হেলিক্স না, অর্থাৎ ডিএনএ এভাবেই দুটো হেলিক্স থাকে। এখন তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করো, এই রশিটার পাকেই তো গেছে, কোথাও খাস ডিপ খাস, কোথাও উপরে খাস, ক্লিয়ার? ঠিক তেমনই এই দেখো, এই ডিপ খাস এই উপরে খাস, এই একটা রশি এই একটা রশি, এই দুই রশি, একটা ডিপ খাস একটা উপরের খাস, ঠিক এই একটা হেলিক্স ওখান থেকে ওই পর্যন্ত, এই একটা হেলিক্স, দুটো হেলিক্স, রাইট? তো এখন এই এক একটা হেলিক্স কি জিনিস নিয়ে গঠিত দেখো। অর্সন ক্রিকের কথা আমি বলে ফেলছি, কি কি? নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিডের ফসফেট, এখানেও নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিডের ফসফেট। তাহলে ডিএনএ ডাবল হেলিক্স, যা সুগার, যা নাইট্রোজেনাস বেস, ফসফরিক পেন্টোজ সুগার এবং ফসফেট নিয়ে গঠিত। এবং এরা ওই দড়ি পাকাইলাম যে দড়ি পেঁচানো ঘুরানো সিঁড়ির মতো দেখতে। তোমরা যদি আগেকার আমলের কোনো পুরানো জমিদার বাড়ি বেড়াতে যাও, জমিদার বাড়ির দোতলা থাকে বা তিনতলা থাকে, কিন্তু তাদের সিঁড়ি দেওয়ার মতন সেই প্রযুক্তি হয়তো তখন আবিষ্কার হয়নি, তাই তারা লোহার সিঁড়ি দিয়ে দোতলায় বা তিনতলায় উঠতো। তুমি কি কল্পনা করতে পারো যদি দোতলায় উঠতে যাই তাহলে সরাসরি সিঁড়ি দিলে কত উঁচু হবে? তাই তখনকার প্রযুক্তিবিদরা ওই সিঁড়িটা ঘুরানো দিয়ে দোতলায় উঠতো, এবং সেটা ঘরের বাইরে দিয়ে। তাই ঘুরানো পেঁচানো সিঁড়ি, এই আমি একটা সিকিউ বলবো। তাহলে কি বললাম আমি? প্রথমে বললাম যে ডিএনএ অণু দ্বিসূত্রক, যা ঘুরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে ডাবল হেলিক্স বলা হয়। সূত্র দুটি বিপরীতমুখী হয়ে, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, অপরটি 3 প্রাইম টু 5 প্রাইম মুখী হয়ে সমদূরত্বে পাশাপাশি অবস্থান করে। এটা আগে একটু বোঝাই দেই। প্রাইম একটা মজার জিনিস। ধরো এই পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, 1 2 3 4 5 লেখা আছে, যেটা আমি প্রথম শিখে এসেছি। দেখো তো এর এক মাথা ও আছে, ওটা এমনভাবে যদি ধরে তাহলে হুলা মতো মনে হয় না? ভোতা তো না, হুলা, তাই না? তেমন এই ওটা হুলা আর নিচেরটা কিন্তু ভোতা, তাই কিনা? তাহলে এই দিকে হুলা এর, ওই দিকে। এখন আমরা জানি ডিএনএ গঠনের সময়, হেলিক্স গঠনের সময় নাইট্রোজেনাস বেস সকল সময় পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত হবে। 1 নং কার্বন, বি কেয়ারফুল। আমি কিন্তু প্রথমেই বলেছি পেন্টোজ সুগারের 1 2 3 এবং 5 নং কার্বন আমার কাজে লাগবে ডিএনএ গঠন করতে গেলে, 4 নং লাগবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে 1 নং কার্বনের সঙ্গে যুক্ত হবে। 1 নং কার্বনের সাথে যুক্ত যদি হয় নাইট্রোজেনাস বেস, একটা হেলিক্স, ওই সে সিঁড়ির অর্ধেক। আর একটা সিঁড়ির অর্ধেক করতে গেলে যদি এখানে এই ওটা উপরের দিকে দেয়, তথা এই দিকে হুলাটা দেয়, তাহলে কিন্তু এখানে 4 নং এসে যাবে। আমি কিন্তু বলেছি 4 নং কার্বন কাজে লাগবে না। তাহলে আমাকে 1 নং কার্বনের সাথে যুক্ত করতে গেলে অবশ্যই এটাকে উল্টো করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি তলার দিক থেকে যদি আসি, তাহলে এইটা হচ্ছে ডিএনএ, এই পেন্টোজ সুগারের 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং, তাই তো? তাহলে 1 নং এর সাথে পেন্টোজ সুগার যুক্ত হয়ে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়েছে। 2 নং এর সঙ্গে ওএইচ এর ও ডিলিট হয়েছে বলে এটা ডিঅক্সি পেন্টোজ সুগার, যা দিয়ে আমি ডিএনএ গঠন করছি। 3 নং এ 3 প্রাইম, 3 নম্বর মানে 3 প্রাইম, 3 নং এর সাথে নিচেরটা 5 নং যুক্ত হবে। দেখছি 4 নং কোনো কাজে লাগে না। 5 নম্বরের সঙ্গে তথা
5 নং কার্বনের সাথে উপরের 3 নম্বর কার্বনে যুক্ত হয়ে গেছে পেন্টোজ ওই ফসফরিক অ্যাসিডের ফসফেট দ্বারা, তাহলে চেইন সৃষ্টি হলো। ঠিক তেমনই আবার এর 5 নং এর 3 নং, এর 5 নং এর 3 নং, এর 5 এর 3, এর 5 এর 3, এভাবে চলতে থাকবে। it will be elongated, ক্লিয়ার? তাহলে দেখো এই 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম এ 3 প্রাইম টু 5 প্রাইম, আবার এর 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম এভাবে চলতে থাকবে। এই জন্য ডিএনএ 3 টু 5 প্রাইম দিকে লম্বা হচ্ছে, ক্লিয়ার? শেষ হয়নি, 3 টু 5 প্রাইম দিকে এদিকে ইলংগেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এ পাশটাও যদি এরকম হয়, তাহলে আমি এই পেন্টোজ সুগার যদি উল্টা করে না দেয় তাহলে এর 1 নং আসবে না পাশে, তাই 1 2 3 এই 3 5 3 5 3 5 এইভাবে এদিক চলবে, অর্থাৎ অক্সিজেনের মাথায় একটা এদিকে আর একটা এদিকে। তাহলে এখানে কথা বলা হয়েছে ডিএনএ অলওয়েজ 5 টু 3 প্রাইম অভিমুখী একটি হেলিক্স আর একটি 3 টু 5 প্রাইম মুখী আরেকটি হেলিক্স থাকবে। সিঁড়ির দুই দিকে জেলিং তৈরি হয় ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। দেখো এই রেলিং এর উপরে কাঁট এই পি পি পি, দেখো এর 5 ও 3 যুক্ত হয়েছে, এর 5 ও 3 যুক্ত হয়েছে, ঠিক এর 5 ও 3 যুক্ত হয়েছে, এর 5 ও 3 যুক্ত, এর 5 ও 3 যুক্ত, এভাবে হয়েছে। তাহলে এই একটা সিঁড়ির অর্ধেক, এই একটা সিঁড়ির অর্ধেক, এভাবে আমি বইয়ে লেখা আছে বোঝাতে পারছি। এটা হচ্ছে অরসন ক্রিক মডেলের তথ্য এটা। তারপর বলছে দুই দিকে দুটি রেলিং এর মাঝে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন গঠিত ক্ষারক দ্বারা, নাইট্রোজেন আজ এক জোড়া এটিজিসি, ওই যে বন্ধু। এবং সবচেয়ে মজার ব্যাপার, এরা এই যে আপন ভাই না অথচ অন্য সম্পর্কের বন্ধুত্ব মিলে এদের ভেতরে এআরটির ভেতরে সবসময় ডাবল বন্ড হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন বন্ড থাকবে এআরটির ভেতরে, সিজির ভেতরে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে। মনে রেখো এটি তারপর জিসি না, কিন্তু এর উপরে আছে টিএ, এটি টিএ, তারপর জিসি সিজি, এটি জিসি এটি টিএ, এইভাবে দিলে কখনোই হবে না, হবে এটি এর উপরে কিন্তু টিএ, জিসি তার উপরে কিন্তু জিসি সিজি, টিএ এটি, এভাবে চলতে থাকবে। আশা করি বুঝেছো। এখন ওই যে আমি একটু আগে বলেছিলাম যে এই দুটো হেলিক্সের ভেতরে ডিস্টেন্স, এটা স্ট্রাকচারাল, ইট ইজ জিপ দিয়ে যেমন থাকে সেরকম। এই একটা হেলিক্স এবং একটা হেলিক্স, অর্থাৎ একটা হেলিক্স দুটো হেলিক্সের মধ্যে ডিস্টেন্স হবে 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, কেমন? এবং এই একটা ছোট খাস আর একটা ছোট খাস, এই একটা ছোট খাস একটা ছোট খাস, অথবা একটা বড় খাস একটা বড় খাস, এই ভেতরে থাকবে 10 জোড়া মোনোনিউক্লিওটাইড। দিস ইজ ওয়ান পেয়ার, কারণ এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা পেয়ার এই একটা পেয়ার, এরকম 10 জোড়া, 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার, এরকম 10 জোড়া মোনোনিউক্লিওটাইড। একটা থেকে আরেকটা ডিসটেন্স, এই একটা থেকে একটা ডিসটেন্স হচ্ছে 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। তাহলে 10 জোড়া 10 দিয়ে গুণ করলে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম হবে। অর্থাৎ এই ফাঁক থেকে এই ফাঁক অথবা এই ছোট ফাঁক থেকে ছোট ফাঁকের ভেতরে যে 10 জোড়া মোনোনিউক্লিওটাইড থাকে তাদের ভেতরে টোটাল ডিসটেন্স আছে 3.34 ডিগ্রি অ্যাংস্ট্রম। আমি নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড বোঝাতে চেয়েছিলাম, কিন্তু বইয়ের ভাষায় না বলে আমি প্র্যাকটিক্যালি দেখাই। মনে রেখো ডিএনএ তো গঠিত আমরা জানি নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক, এই তিনটিকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম অরসন ক্রিক মডেল অনুযায়ী কথা, আমরা নিউক্লিওটাইড বললাম কি কি? নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটিকে নিউক্লিওটাইড বলা হয়। ঠিক এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, তাহলে একটা মোনোনিউক্লিওটাইড পেয়ার, এগুলো অনেক নিউক্লিওটাইড। যদি শুধু ফসফরিক ফসফেটটা বাদ দিয়ে দেয়, ফসফরিক অ্যাসিডটা বাদ দিয়ে দেয়, তাহলে সেটা নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড কাকে বলে বললাম, নিউক্লিওটাইড কাকে বলে বললাম, বই কিন্তু আগে রেখে এসেছি। মোনোনিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড আর এই একটা নিউক্লিওটাইড, দিস ইজ মোনোনিউক্লিওটাইড। এই একটা মোনোনিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, দিস ইজ ডাইনিউক্লিওটাইড, দিস ইজ মোনোনিউক্লিওটাইড, দিস ইজ, এই দুটো মিলে ডাইনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড, কত নিউক্লিওটাইড, দিস ইজ পলিনিউক্লিওটাইড।
তাহলে মনোনিউক্লিওটাইড কি, ডাইনিউক্লিওটাইড কি, পলিনিউক্লিওটাইড বোঝালাম। কি কি আবার বলি, অ্যাডেনিন, সুগার, ফসফেট, দিস ইজ নিউক্লিওটাইড, তাকে মনোনিউক্লিওটাইড বলছি। আবার থাইমিন, সুগার, ফসফেট, দিস ইজ নিউক্লিওটাইড, দিস ইজ মনোনিউক্লিওটাইড। এই দুটোকে একত্রে ডাইনিউক্লিওটাইড বলতে পারি। পলিনিউক্লিওটাইড এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইভাবে পলিনিউক্লিওটাইডের চেইন দ্বারা একটা সিঙ্গেল হেলিক্স ডিএনএ তৈরি হয়েছে। ক্লিয়ার? তো যাক, আমি ঝরঝরকে পড়ে যাই। ওয়াটসন কি বলেছিলেন? তাহলে একদিকে অ্যাডেনিন, অপরদিকে থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকবে, যার ভেতরে দুটো হাইড্রোজেন এ ডাবল বন্ড টি অথবা টি ডাবল বন্ড এ। একদিকে সাইটোসিন, অপরদিকে গুয়ানিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত থাকবে, সেটা তোমরা জানো সি ট্রিপল বন্ড জি অথবা জি ট্রিপল বন্ড সি। ক্ষারক সমূহ এসে গোড়ায় বলে এসছি পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত হবে, আর যার জন্যে 1 নং এ যুক্তর জন্য এর ও এইদিকে নয় 1 নং আসবে না, এর ও যদি করে দিতে তাহলে 4 নং কার্বন আসতো। এভাবেই ডিএনএ ডাবল হেলিক্স তৈরি হয়ে গেল। তারপরে আরও আছে, ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, একটু বলেছি। এই যে একটা ঘূর্ণন থেকে একটা ঘূর্ণন অথবা একটা ঘূর্ণন থেকে একটা ঘূর্ণন, 1 জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য, এই যে 1 পেয়ার and 1 পেয়ার, দ্যাট মিনস 1 পেয়ার আর 1 পেয়ার, এই ডিস্টেন্সের দৈর্ঘ্য 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে 10 জোড়ার দৈর্ঘ্য একে 10 দ্বিগুণ করলে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। ডাবল হেলিক্সের ব্যাস 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, ব্যাস এখান থেকে এই পর্যন্ত, বা এই হেলিক্স আর এই হেলিক্সের ডিস্টেন্স 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে একটি অগভীর খাঁজ আর একটি গভীর খাঁজ থাকবে। যাই হোক, মোট কথা আমরা এই ডিএনএর এই বিপরীতমুখী দুটি হেলিক্স দেখলাম। এখন যদি আমি এমন একটা সিকিউ বলি, একাদশ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের নিয়ে শ্রেণীর শিক্ষক শিক্ষা সফরে গেলেন এবং নাটোরের জমিদার বাড়িতে দেখলেন জমিদার বাড়ির সিঁড়িটি একটি ঘুরানো পেঁচানো সুন্দর দেখতে লোহার সিঁড়ি। গাইড শিক্ষক তাদেরকে বললেন, বলো তো এইটা তোমাদের বইয়ে এরকম একটা কোথায় আছে? ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে জবাব দিল এবং ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। এইবার আমি একটা সিকিউ বলি, জমিদার বাড়িতে শিক্ষা সফরে যেয়ে দেখলেন যে একটি ঘোরানো পেঁচানো সিঁড়ি আছে এবং তাহা জীবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তুর সাথে সম্পর্কিত। উদ্দীপক শেষ। প্রথমে বলল নিউক্লিওটাইড কি, ক্ষয় বলল যে পিউরিন ক্ষারক বলতে কি বোঝায়, পিউরিন ক্ষারক বলতে কি বোঝায়, উত্তরটা কি দেব? আচ্ছা, উত্তর পরে বলি। তারপর বলল উদ্দীপকে ছাত্রছাত্রীদের দেখা সিঁড়ির সঙ্গে তুলনীয় বস্তুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি যদি ছাত্র হতাম আমি এটাও দিতাম, এটাও দিতাম, শেষ, এই লিখতাম এইভাবে। 4 নম্বর বলল যে উদ্দীপকে উল্লিখিত বস্তুটি জীবদেহকে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। সেটা এখন পড়াইনি, ডিএনএর কাজটাই বলবো সেটা। আমি 1 নম্বরের উত্তর তো বলে দিয়েছি, নিউক্লিওটাইড কাকে বলে। 2 নম্বর বললাম যে বা নিউক্লিক অ্যাসিড কাকে বলে, অনেক কিছু বলা যাবে। 2 নম্বরে বললাম যে পিউরিন ক্ষারক বলতে কি বোঝায়, তা পিউরিন ক্ষারকের সংজ্ঞা বলে এসেছি এবং তার ওই পিউরিন ক্ষারকের যে উদাহরণগুলো অ্যাডেনিন গুয়ানিন বলতে হবে, স্ট্রাকচার দেওয়ার দরকার নেই, বোঝাতে পারছি। এখনও বাকি আছে ডিএনএর কাজ কি সেটা পড়বো, সেটা পড়লেই সেটা এই উদ্দীপকের 4 নম্বর প্রশ্নের জবাব হয়ে যাবে। আমি এইটা যদি আর একটা উদ্দীপক আকারে বলতে পারি, আচ্ছা আমি কাজটা পড়ে নেই তারপর উদ্দীপকটা বলি, কাজটা পড়ে নেই তারপর উদ্দীপকটা বলি। কালার প্লেটটা একটু দেখে নেই। এই যে কালার প্লেট দেখো, দিস ইজ নিউক্লিওটাইড। এই যে ডাবল হেলিক্স যদি হয় দেখো কিভাবে আছে, দিস ইজ নিউক্লিওটাইড, সুন্দর একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। দিস ইজ নাইট্রোজেনাস বেস, দিস ইজ পেন্টোজ সুগার, দিস ইজ ফসফরিক অ্যাসিড। এই হাইড্রোজেন বন্ড কালার প্লেট দেখাচ্ছে। তারপর ডিএনএ ল্যাডার, এটা কিভাবে থাকে, ল্যাডার মানে মই, ডিএনএ কি মই সৃষ্টি করছে। আমি যেটা সিঁড়ির কথা বলেছিলাম,
আর ডিএনএ ডাবল হেলিক্সটা কেমন দেখো, এই ডিপ খাস, ছোট খাস, বড় খাস এভাবে দেখা যাবে। যাক আমি ওদিকে না যাই। আরেকটা আছে একটু পাই কিনা, ডিএনএ কাজটা, এটা জৈবিক তাৎপর্য। তার আগে আমি ডিএনএ কাজটা পড়ি, ডিএনএ কাজ এবং ডিএনএ রাসায়নিক গঠন। একটা কথা আছে ডিএনএ রাসায়নিক গঠন, আমি সাধারণত বই দেখেই পড়াই ক্লাসে, একটি ভুল বলা সে দেখে শুদ্ধ বলাই ভালো বলে মনে করি, আমি সারা জীবনে এই কাজটাই করেছি। ডিএনএ রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। বলো তো তোমরা কি হতে পারে, কি থাকতে পারে? তিনটা জিনিস বলো, কি সেটা দেখি কি পারে। এই তো এটা এবং এটা, আর কি কেমিক্যালস, অর্থাৎ পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। তাই বলছে ডিএনএতে ফসফরিক অ্যাসিড থাকে আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সময় তুমি বলে দেবা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর ফসফরিক অ্যাসিড, এইটাই তো, আর কিচ্ছু না। তা ডিএনএর কাজ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমি প্রথমেই বলেছি ডিএনএ 90% থাকে ক্রোমোজোমে, ক্রোমোজোমে গঠন করতে গেলে ডিএনএ লাগবে। বংশগতির আণবিক ভিত্তি হিসাবে কাজ করে। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে ও নিয়ন্ত্রণ করে। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করে। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বহন করে। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, পিতামাতা যা তাই সন্তান সন্ততিতে থাকে। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কার্যকর্মের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। জীবের মিউটেশন ভিত্তি হিসাবে, পরিবৃত্তি মিউটেশন, এইটাও তোমার বোঝাতে হবে। ডিএনএ এবং তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে। এই যে মিউটেশনের কথা বলা হলো, তোমরা জাপানের হিরোশিমা নাগাসাকির কথা শুনেছো। আমেরিকা যখন বোমা মারল, সেখানে এই বোমায়, আণবিক বোমায়, পারমাণবিক বোমায় ওই এলাকার সকল মানুষ এর ডিএনএ পরিবর্তন হয়ে গেল। মারা তো গেলই মানুষ, তারপরে যারা বেশি আছে তারা ওই মিউটেটেড, ওই ডিএনএ পরিবর্তন হয়ে যাওয়া, মানে মিউটেটেড হয়ে যাওয়া, বিকলাঙ্গ মানুষ তারা জন্ম দিতে লাগলো এবং এখনো তারা যাচ্ছে। ঠিক রাশিয়ার চেরনোবিল গ্যাস দুর্ঘটনায় একই কাজ করেছিল। মিউটেশন অর্থাৎ জীবের ভেতরে ডিএনএ বা ক্রোমোজোমের ভেতরে ডিএনএ কে পরিবর্তন করার জন্য রেপাস করে বা কেমিক্যাল ট্রিটমেন্ট করে বৈশিষ্ট্যের পরিবর্তন করাকে মিউটেশন বলা হয়। এটা মানব জীবনের গুরুত্বপূর্ণ, উপকারেও কাজে লাগে আর অপকার তো আছেই। যাই হোক, আমি ডিএনএর কাজ সেটা বললাম, তারপরে ডিএনএর ভৌত গঠন বললাম, অরসন ক্রিক মডেল বললাম। আরেকটু বলবো সেটা হচ্ছে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে ডিএনএর কাজের ভেতরে যেসব কথাগুলো আছে, একটা কথা মনে রেখো শিক্ষার্থীরা, ডিএনএর কাজটা ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এর ভেতরে প্রত্যেকটা লাইন দিয়ে জ্ঞানমূলক এমসিকিউ দিতে পারে, অথবা প্রত্যেকটা লাইন জড়িয়ে সিকিউ তৈরি করতে পারে। যেমন আমি তোমাকে একটা সিকিউ বলি, জীবদেহে এমনই একটি বস্তু বিদ্যমান বা এমনই একটি ঘোরানো পেঁচানো বস্তু বিদ্যমান জীবকোষে, যা ক্রোমোজোমের একদিকে যেমন ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, অপরদিকে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশ পরম্পরায় তা অধস্তন প্রজন্মে স্থানান্তর করে। রানা প্লাজায় মানুষজন মারা গেল দুর্ঘটনায়, তাদের ডিএনএ নিয়ে তাদের পিতামাতার সাথে টেস্ট মিলিয়ে কার সন্তান সেটা কিন্তু বের করলো, অধস্তন। তো এইটা বলার পরে এবার আমরা যদি আবার প্রথমে যাই, একটা সিকিউ বলার পরে এটা বলা হলো, এই সিকিউ বলে আমরা বলতে পারি প্রথমে নিউক্লিক অ্যাসিড কী, তারপর বললাম যে পেন্টোজ সুগার বলতে কী বোঝায়, বা পাইরিমিডিন ক্ষারক বলতে কী বোঝায়, বা নিউক্লিওটাইড বলতে কী বোঝায়। তখন তার উত্তর হবে নিউক্লিওটাইড ডিএনএ গঠন করতে গেলে কাজে লাগে, যার ভেতরে আরএনএও লাগে কিন্তু ইউরাসিল, যার ভেতরে থাকে নাইট্রোজেন ঘটিত ক্ষারক তথা যথা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো উল্লেখ করতে হবে তখন ডিএনএ বললে।
আর পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড, এই শেষ। তারপর বললাম উদ্দীপকের উল্লেখিত বস্তুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো, তুমি এটা এঁকে দেবা, তারপরে ডাবল হেলিক্স আঁকবা, তারপরে তোমার বলবে যে জীব জগতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা উল্লেখ করো। এই আমি যা বলতেছি ডিএনএর ভূমিকা, ফাংশনস অফ ডিএনএ, এইটা বলার পরে আরেকটু কথা বলতে পারবা। একই রকম কিন্তু ডিএনএর কাজগুলো একই রকম, একবার বলেছে ডিএনএর কাজ আর একবার বলছে তোমার বই আছে যে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিএনএ। ঠিক দেখো আমি পড়ি, ডিএনএ বংশগতি বিষয়ক বৈশিষ্ট্যাবলী ধারক ও বাহক, অধিকাংশ জীবের বংশগতির একক বা জিন এই ডিএনএ হিসাবে কাজ করে। যাহা জিন তাই ডিএনএ, মনে রাখো জিন কাকে বলে, ডিন কাকে, ডিএনএ একই জিনিস। তা ডিএনএ দ্বারা কোষ বিভাজন, এবার আমি এই ধারক বাহক কি কাজ করে জীবদের তাই বলছি। ডিএনএ দ্বারা কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে। প্রতিলিপি, কোষ বিভাজন একটা থেকে দুটোটা হবে, একই রকম শেপ সাইজ হবে একটা একটা প্রাণীর, একটা একটা উদ্ভিদের, একটা একটা জীবের, তাই নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করবে। ডিএনএ আমি যখন সেল ডিভিশন পড়ব তখন বলবো, ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষ করে, একটা একটা কোষের এক একটা। ডিএনএ বংশগতির সকল জৈবিক সংকেত বহন করে, এই জৈবিক সংকেত দিয়ে কিন্তু একটা সিকিউ বানানো যাবে ওইভাবে। ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন করা সম্ভব না। আমি একটা মানুষ, আমার বাবার থেকে বৈশিষ্ট্য নিয়ে এসেছি, আমাকে যদি পরিবর্তন করা হয়, যেমন আগেকার আমলের একটা পেঁপে গাছের মাথায় কয়েকটা পেঁপে হতো, ওইটা যুগ যুগ ধরে হচ্ছে। এখন পেঁপে গাছ লাগাইলে গোড়া থেকেই শুরু হয় মাথা পর্যন্ত, অর্থাৎ ওকে ওর ডিএনএকে মিউটেশনের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই ছাড়া কিন্তু পরিবর্তন সে হয় নাই। ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া পরিবর্তন হয় না। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। কোনো কারণে ডিএনএ অণু গঠনে কোনো পরিবর্তন হলে উপর আল্লাহর কি সৃষ্টি, ওর নিজেই সেটা মেরামত করে নিয়ে থাকে। তা যাও, আমরা মোটামুটি আজকের পড়লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শেখালাম যে ডিএনএ গঠন। প্রথমে পড়েছি নিউক্লিক অ্যাসিড কি, তার আগে কিছু বিজ্ঞানীর নাম আছে যেটা আমি ডিটেলস পড়াইনি, তোমরা কিন্তু পড়বা, অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু লাগবেই। তারপরে নিউক্লিক অ্যাসিড কাকে বলে, তার নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান সমূহ কী কী, তারপরে মূল উপাদান 3টা, তার ভিতরে পেন্টোজ সুগার কি সেটার স্ট্রাকচার দেখালাম। তারপর তোমাকে দেখে পিছনে যাই, এগুলো দেখাই যাবে। হ্যাঁ, দিস ইজ পেন্টোজ সুগার। তারপরে পড়েছি নাইট্রোজেনাস বেস পড়াইছি, তারপর তোমার পিউরিন বেস, পাইরিমিডিনের ক্ষারক সমূহ, ফসফরিক অ্যাসিড সব বলেছি। এই নিউক্লিওটাইড কিন্তু অলরেডি বলে এসেছি, নিউক্লিওসাইড কিন্তু বলে এসেছি। আমি একটা জিনিস বলিনি, সেটা বলবো একটু পরে। তারপরে এবার বলছি ডিএনএ কাকে বলে, তারপর ডিএনএর অরসন ক্রিক মডেল, ডিএনএর ভৌত গঠন, ডিএনএর রাসায়নিক উপাদান, তারপরে জীবজগতে ডিএনএর ভূমিকা, তারপর বলছি ডিএনএর কাজ, আর এগুলো শেখাচ্ছি। একটা জিনিস তোমাদের বলবো, দেখি সেটা আমি আনি আবার, যেটাকে এমসিকিউ প্রশ্ন আসবে। আমরা সাধারণত বোর্ডের প্রশ্ন করার সময় এগুলো করি, তোমাদের প্রশ্ন করার সময় এই জিনিসগুলো আমরা, এটা কিন্তু জ্ঞানমূলক থাকবে না, অনুধাবন হয়ে যাবে। এরকম একটা স্ট্রাকচার দিলাম, শুধু একটা স্ট্রাকচার তুলে দিলাম, দিয়ে এবার তোমার ব্রেন স্ট্রং করতে হবে। আমি ক খ গ লাগাই দিলাম, একটা সত্য আর 3টা মিথ্যা। এটা তো এডেনিন, এডেনিনটা দিলাম ঘয়, আর একবার লিখলাম কয়ে থাইমিন, খয়ে সাইটোসিন, গয়ে গুয়ানিন, গয়ে দিলাম থাইমিন। এটা সেম। সো এটা কিন্তু তোমাকে শিখতে হবে কোনটা এডেনিন কোনটা গুয়ানিন। এ গেল তোমার এ ধরনের। কিন্তু সিকিউতে তোমাকে এমনভাবে প্রশ্ন করলো যে জীবজগতে এমন একটি দ্বিসূত্র বস্তু বিদ্যমান যাহা 3 রকম জৈব রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক, এবং এটা কি, ওটার নাম কি বলে, ফসফরিক অ্যাসিড, জৈব রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। ইহার ভেতরে এমনই কিছু ক্ষারক বিদ্যমান যাহার ভেতরে মাত্র 4টি ক্ষারকই এই জিনিস গঠন করতে সাহায্য করে। তার ভেতরে কেউ আছে 2 রিং বিশিষ্ট, কেউ আছে 1 রিং বিশিষ্ট, এমনভাবে বলতে পারে। তখন তুমি
এবার কয়ের প্রশ্ন দিল, গয়ের প্রশ্ন দিল, 2 রিং বিশিষ্ট ক্ষারক দুটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই জিনিস শিখতে হবে। 1 রিং বিশিষ্ট চাইতে পারে, কেমন? তারপরে ওই 4 নম্বরে কোশ্চেন, ইয়া জীব জগতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আজকের এ থেকে তোমরা এই সম্বন্ধে সব ডিটেলস জানতে পারছো। তারপর তোমরা বই পড়বে। আর তাছাড়া আমার ফেসবুক বা কলেজের ফেসবুক আইডিতে তোমরা প্রশ্ন করতে পারবে, আমার ফোন নাম্বারে প্রশ্ন করবে, আমি জবাব দেবো। আগামী দিন তোমাদেরকে আমরা এর কন্টিনিউশন পড়াবো, ডিএনএর অনুলিপন এবং আরএনএ ডিটেলস পড়াবো, ডিএনএ আরএনএর পার্থক্য, সব কিছু পার্থক্য তোমাদের শেখাই দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। ভালো থাকো সবাই, সবাই ঘরে থাকো। আজকের এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র ঘরে থাকাই উপায়। তাই তোমাদের সুস্বাস্থ্য এবং পরিবারের সকলের শুভ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।